হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন বাই ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমাদের যেটা আলোচনার টপিক রয়েছে সেটা হলো কোষের গঠন বা সেল স্ট্রাকচার। এই টপিকটা থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সম্ভাব্য প্রশ্ন পরীক্ষার জন্য সেগুলোকে আমরা আজকে ক্লাসে ডিসকাস করব। তো ক্লাসটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলবো। প্রথমত এই ক্লাসটা মানে এই সেল টপিকের ক্লাস কিন্তু আগেও প্রোভাইড করা রয়েছে চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পাবে। প্রিভিয়াস ইয়ারের যে প্লেলিস্টটা রয়েছে এএনএম, জিএনএম, নার্সিংয়ের জন্য সেখানেও তোমরা সেল টপিকের উপরে ক্লাস পেয়ে যাবে। সেই ক্লাসও তোমরা দেখতে পারো। কারণ সিলেবাস কিন্তু সেম রয়েছে বাট প্রশ্নপত্রের প্যাটার্নে জাস্ট একটু চেঞ্জেস রয়েছে। তো নতুন যে প্রশ্নপত্র প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই ক্লাসেসগুলো তোমাদের করানো হচ্ছে। আর যারা ক্লাসে নতুন আছো তাদের বলবো এই প্ল্যাটফর্মে বায়োলজি বিষয়ের উপরে কিন্তু কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসেস প্রোভাইড করা হয়। এমসিকিউ ক্লাস, ডেসক্রিপটিভ ক্লাস সমস্ত রকমের ক্লাস তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমাদের যে কোনো রকমের মেডিকেল এন্ট্রান্স এক্সামের প্রস্তুতিতে সহায়ক হবে। কারণ তোমরা জানো এখন সমস্ত মেডিকেল এন্ট্রান্স এক্সামে কিন্তু বায়োলজি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তার জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকাটা খুব দরকার। এএনএম, জিএনএম নার্সিং বলো, বিএসসি নার্সিং বলো, নিট বলো, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু জীবনবিজ্ঞানটা খুব ইম্পর্টেন্ট। তো প্রত্যেকে যারা এই ধরনের মেডিকেল এন্ট্রান্স এক্সামে বসার জন্য প্রিপেয়ার্ড হচ্ছো তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ক্লাসটা আজকে চলো স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন দেখো, দেখা যায় এমন উদ্ভিদ কোষ কি? তো পাখির ডিম নিশ্চয়ই উদ্ভিদ কোষ নয় বা স্নায়ু কোষ উদ্ভিদ কোষ নয়। তো খালি চোখে দেখা যায় এমন উদ্ভিদ কোষ হলো অ্যাসিটাবুলেরিয়া, অপশন নাম্বার বি তে যেটা রয়েছে। অ্যাসিটাবুলেরিয়া অ্যাকচুয়ালি একটা এককোষী শৈবাল। যে ছবিটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা অ্যাসিটাবুলেরিয়ার ছবি এবং এর যে দৈর্ঘ্য এটা 5 টু 10 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। যদি প্রশ্ন হয় খালি চোখে দেখা যায় এমন প্রাণী কোষ কি, তখন অ্যান্সার হবে কিন্তু পাখির ডিম। ঠিক আছে, উট পাখির ডিম সব থেকে বড় কোষ আমরা জানি। মানুষের ক্ষেত্রে দীর্ঘতম কোষ কি? স্নায়ু কোষ। ক্ষুদ্রতম কোষ কি? লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকা। মাইক্রোপ্লাজমা হচ্ছে সব থেকে স্মলেস্ট সেল। তো এই ধরনের ছোট ছোট ইনফরমেশনগুলো খুব কমন যে কোনো পরীক্ষার জন্যই, এগুলো কিন্তু তোমাদেরকে একদম মনে রাখতে হবে এবং বেসিক কনসেপ্ট হিসেবে এগুলোকে মাথায় রাখতে হবে। নেক্সট যে প্রশ্ন দেখো, কোষতত্ত্বের প্রবর্তক কে? স্লেইডেন এবং সোয়ান, অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। 1938 এবং 39-এ এই সেল থিওরি ওনারা দিয়েছিলেন, স্লেইডেন এবং সোয়ান। পরের প্রশ্ন দেখো, ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে কি প্রকৃতির? অ্যাকচুয়ালি 3 রকমের কোষ হয়, প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ কাদের দেখা যায়? এই যে 3টে টাইপের কোষ হয় এটা কিসের উপর ভিত্তি করে 3 রকম হয়? নিউক্লিয়াসের যে সংগঠন, কোষীয় অঙ্গাণুর উপস্থিতি অনুপস্থিতি এর উপর ডিপেন্ড করে কিন্তু এই কোষগুলোকে ডিভাইড করা হয়েছে। তো প্রোক্যারিওটিক কোষ কাদের দেখা যায়? যারা অনুন্নত জীব রয়েছে, প্রিমিটিভ টাইপের যে জীব রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায়, যেমন ধরো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এদের ক্ষেত্রে। তো অপশন নাম্বার বি এক্ষেত্রে সঠিক, অপশন নাম্বার এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে। প্রোক্যারিওটিক কোষ দেখা যায় ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে। ইউক্যারিওটিক কোষ কাদের দেখা যাবে? সমস্ত রকমের উন্নত উদ্ভিদ ও প্রাণীদের দেহে। আর মেসোক্যারিওটিক কোষ কাদের দেখা যাবে? পরফাইরা বিভাগের কিছু শৈবাল রয়েছে, পেরিডেনিয়াম, জিমনোডিয়াম, তাদের ক্ষেত্রে কি হয়? মেসোক্যারিওটিক কোষ দেখা যায়। পরের প্রশ্ন দেখো, তোমার কোষ এবং ব্যাকটেরিয়া কোষ উভয় স্থানে যে কোষাঙ্গাণুটা অবস্থান করে সেটা কি? প্রশ্নটাকে একটু অ্যাপ্লিকেশন মোডে দিয়েছে, একটু ভালো করে চিন্তা ভাবনা করো। তোমার কোষ কি? একটু আগে বললাম উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে কি ধরনের কোষ দেখা যায়? ইউক্যারিওটিক কোষ দেখা যায়। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি ধরনের কোষ দেখা যায়? প্রোক্যারিওটিক কোষ দেখা যায়। রাইট? তাহলে বেসিক্যালি জিজ্ঞেস করছে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কোষ উভয় কোষেই কোন অঙ্গাণুটা বর্তমান থাকে। তার মানে আমাদেরকে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক কোষের সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস মনে রাখতে হবে। বিভিন্নভাবে এখান থেকে প্রশ্ন হয়। তো মনে রাখবে সেন্ট্রোজোম অনলি প্রাণী কোষে প্রেজেন্ট থাকে, মেসোজোম ব্যাকটেরিয়াতে প্রেজেন্ট থাকে এবং শ্বসনে সাহায্য করে। লাইসোজোমও কিন্তু প্রাণী কোষে প্রেজেন্ট থাকে। লাইসোজোমকে কি বলে? আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলে, প্রত্যেকেই জানো। তাহলে অপশন নাম্বার সি তে যেটা রয়েছে, রাইবোজোম একমাত্র কোষীয় অঙ্গাণু যেটা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় সেলেই প্রেজেন্ট থাকে। আমরা প্রত্যেকেই জানি প্রোক্যারিওটিক সেলের রাইবোজোমগুলো কি হয়? ছোট হয় এবং 70s টাইপের হয়। এখান থেকেও প্রশ্ন হয় যে প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম কি প্রকৃতি? 70s, 80s, 60s অপশন দিয়ে দেয়। ইউক্যারিওটিক সেলের রাইবোজোমগুলো কি প্রকৃতির হয়? 80s প্রকৃতির এবং এগুলো বড় হয়। ঠিক আছে, তো অপশন নাম্বার বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোষ প্রাচীরের কাঠিন্যের জন্য দায়ী কোন উপাদান? তো কোষ প্রাচীরের কাঠিন্যের জন্য দায়ী হলো লিগনিন। আমরা একটু কোষ প্রাচীরের স্ট্রাকচারটা দেখবো এবং লিগনিন কোথায় থাকে সেটা দেখবো। তো এই যে ছবিটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব ভালো করে লক্ষ্য করে দেখো। তো এটা হচ্ছে কোষ। এই কোষের বাইরে দুটো পর্দা থাকে, দুটো দেওয়াল থাকে বা ওয়াল থাকে। একদম সব থেকে বাইরে যেটা এই যে সাদা কালারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাইমারি ওয়াল।
আর এই যে সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াল। তো এরকম আরো অনেক কোষ রয়েছে, তাই না? তো এই প্রত্যেকটা কোষের বাইরেই সেকেন্ডারি ওয়াল, প্রাইমারি ওয়াল রয়েছে। তো দুটো কোষের এরকম বাইরের দেওয়ালের মধ্যবর্তী যে পজিশনগুলো সেটাকে কি বলছে? মিডল ল্যামেলা বলছে বা মধ্য পর্দা বলছে। মিডল ল্যামেলা বা মধ্য পর্দা, এই যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো এই মিডল ল্যামেলা বা মধ্য পর্দার যেটা উপাদান বা কম্পোনেন্ট সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। এটা কোথায় থাকে? মিডল ল্যামেলাতে থাকে। সেলুলোজ কোথায় থাকে? একদম সবথেকে বাইরের যে দেওয়ালটা রয়েছে প্রাইমারি ওয়াল। আর লিগনিন কোথায় থাকে? সেকেন্ডারি ওয়ালে থাকে। তো অপশন নাম্বার সি এটা হচ্ছে সঠিক উপাদান। সেকেন্ডারি ওয়ালে যে লিগনিন প্রেজেন্ট থাকে তার জন্য কিন্তু এই কোষ প্রাচীরের যে কাঠিন্য বা শক্ত হওয়াটা ডিপেন্ড করছে। নেক্সট প্রশ্ন দেখো, দুটো প্রাণী কোষকে যুক্ত থাকতে সাহায্য করে প্লাজমোডেজমাটা ডেসমোজোম, ডিকটিওজোম না মাইক্রোভিলি? তো দুটো প্রাণী কোষকে যুক্ত হতে সাহায্য করছে ডেসমোজোম, অপশন নাম্বার বি। প্লাজমোডেজমাটা কি? দুটো উদ্ভিদ কোষকে যুক্ত থাকতে সাহায্য করছে প্লাজমোডেজমাটা। আর ডিকটিওজোমটা কি? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক। ডিকটিওজোম কি? পরের প্রশ্ন, পছন্দ মাফিক ভেদ্যতার ধর্ম দেখায় কোষ পর্দা, কোষ প্রাচীর, সাইটোপ্লাজম না প্রোটোপ্লাজম? তো পছন্দ মাফিক ভেদ্যতা বা প্রভেদক ভেদ্য বলতে পারো বা অর্ধভেদ্য বলতে পারো। তো এই ধর্মটা দেখায় হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা মেনলি প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড নিয়ে গঠিত একটা লেয়ার, যেটা প্রোটোপ্লাজমের বাইরের দিকে থাকে। আর কোষ প্রাচীর মনে রাখবে এটা কিন্তু ভেদ্য, টোটালি এটা ভেদ্য। তাহলে অপশন নাম্বার এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার, যে পছন্দ মাফিক ভেদ্যতার ধর্ম দেখায় কোষ পর্দা। নেক্সট প্রশ্নে দেখো, কোন অঙ্গাণুতে বা কোন কোষীয় অঙ্গাণুতে পর্দা থাকে না? পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি সেটি জানতে চেয়েছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই পোর্শনগুলোর উপর থেকে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বিভিন্ন জায়গায় পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। মানে বিএসসি নার্সিং এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি দেখো তো এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন দিয়েছে। তো এই পোর্শনটা ইম্পর্টেন্ট, এবং এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে যে কোনটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, কোনটা একক পর্দাযুক্ত, কোনটা দ্বি একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। তো মনে রাখবে রাইবোজোম হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, বা এই কোষীয় অঙ্গাণুতে কোনো পর্দা থাকে না। মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন যুক্ত, গালগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো সিঙ্গেল মেমব্রেন। তো আমি একটা ছকের মাধ্যমে পুরো ব্যাপারটাকে তোমাদেরকে এখানে তুলে ধরেছি। দেখো, ডাবল মেমব্রেন অর্থাৎ দুটো করে মেমব্রেন থাকে কাদের? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। কোন কোষীয় অঙ্গাণু দুটো করে মেমব্রেন থাকে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। সিঙ্গেল মেমব্রেন বা একক পর্দা থাকে লাইসোজোম, ভ্যাকুওল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি। আর উইদাউট মেমব্রেন অর্থাৎ কি কোনো পর্দা থাকে না, সেটা হচ্ছে রাইবোজোমের ক্ষেত্রে। আরও একটা পোর্শন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউক্লিয়াস ছাড়া অন্য কোন কোষীয় অঙ্গাণুতে ডিএনএ প্রেজেন্ট থাকে? এই প্রশ্নটা খুব করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, এই জায়গাগুলোর উপর খুব গুরুত্ব দেয়। তো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এদের দুজনেরই কিন্তু ডিএনএ প্রেজেন্ট থাকে। তাহলে নিউক্লিয়াস ছাড়া অন্য কোন কোষীয় অঙ্গাণুতে ডিএনএ প্রেজেন্ট থাকলে অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। ওকে, নেক্সট যে প্রশ্নটা রয়েছে দেখো, রাইবোজোম কোথা থেকে উৎপন্ন হয়? যে কোষীয় অঙ্গাণু রাইবোজোম, তো এটা উৎপন্ন হয় অপশন নাম্বার সিতে যেটা দেখতে পাচ্ছ, নিউক্লিওলাস থেকে রাইবোজোম উৎপন্ন হয়। আমরা একটা ছবি দেখব, এটা ইউক্যারিওটিক সেলের ছবি, এবং ইউক্যারিওটিক সেলের এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস কিন্তু দ্বি একক পর্দাযুক্ত, ডাবল মেমব্রেন যুক্ত, সেটা তোমরা স্ক্রিনে ভালোভাবে দেখতে পাচ্ছ ছবিতে। আর এই নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু নিউক্লিওলাস রয়েছে। ঠিক আছে, নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের সব থেকে ঘন গোলকাকার অংশ। আমরা এই ছবিটাকেই একটু জুম আউট করে দেখব, জাস্ট নিউক্লিয়াসের ছবিটা। তো এটা হচ্ছে নিউক্লিয়াসের ছবি। নিউক্লিয়াসের যে অংশগুলো, যে একটা বাইরে মানে আবরণ থাকবে, নিউক্লিয়ার এনভেলাপ থাকবে, মাঝে কিছু পোর লাইক স্ট্রাকচার থাকবে যাকে নিউক্লিয়ার পোর বলছে। আর নিউক্লিয়াসের মধ্যে যে ধাতুটা থাকবে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কিন্তু ক্রোমাটিন ফাইবারগুলো থাকবে। আর সব থেকে ঘনকাকার আর গোলাকার অংশ যেটা রয়েছে সেটাই কিন্তু হচ্ছে নিউক্লিওলাস। আর এখান থেকেই কি হয়? রাইবোজোম উৎপন্ন হয়। তো এই যে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচার, কোনটাতে কি কোষীয় অঙ্গাণু প্রেজেন্ট রয়েছে, এগুলো কিন্তু একেবারে মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, কারণ এগুলো বেসিক কনসেপ্ট। এগুলো যত ভালো মনে রাখতে পারবে বায়োলজি বুঝতে তত সুবিধা হবে। পরের প্রশ্ন দেখো, রাইবোজোমের ডাইমার গঠিত হয় Mg2+ এর ঘনত্ব কমলে, NaCl এর ঘনত্ব বাড়লে, Mg2+ এর ঘনত্ব বাড়লে, এ এবং সি উভয় সঠিক। তো দেখো, ফার্স্ট অফ অল রাইবোজোমের যে ডাইমার, অর্থাৎ রাইবোজোমের যে দুটো ইউনিট, একটা লার্জ ইউনিট, একটা স্মল সাব ইউনিট যে রয়েছে, তো দুটো ইউনিট একত্রে ডাইমার গঠন করবে যে আয়নটার উপস্থিতির জন্য, সেটা হলো Mg2+।
ঠিক আছে? যদি এইভাবে ঘনত্বের উপর প্রশ্ন না হয়ে যদি বলে যে রাইবোজোমের ডাইমার গঠন হওয়ার জন্য কোন আয়নটা দায়ী, তাহলে কিন্তু অ্যান্সার Mg2+। তো এই Mg2+ এর ঘনত্ব কমলে ডাইমার গঠন হবে না বাড়লে গঠন হবে, সেটাই আমি এখানে বোঝাবো। তো মনে রাখবে Mg2+ এর ঘনত্ব যদি বাড়ে, মানে অপশন নাম্বার সিতে যেটা বলছে, ঘনত্ব যদি বাড়ে তাহলে কি হবে, রাইবোজোমের ক্ষেত্রে ডাইমার গঠন হবে। এখানে ছবিটা যেটা দেখতে পাচ্ছ, দেখো, সাফিসিয়েন্ট ফ্রি সাইটোসোলিক Mg2+ যদি থাকে, অর্থাৎ কি Mg2+ এর ঘনত্ব যদি বেশি থাকে তাহলে এটিপি হ্রাস হবে এবং ডাইমার ফর্মেশন হবে। আর সাইটোসলে যদি মানে এমজি ঘনত্ব যদি ইনসাফিসিয়েন্ট থাকে তখন কি হবে, এটিপি হাই হয়ে থাকবে, দ্যাটস ওয়াই এই ডাইমারটা ফর্ম হবে না। ঠিক আছে, সাইটোসলে যদি ফ্রি Mg+ কম থাকে তাহলে কি হবে, ডাইমার গঠন হবে না। নেক্সট প্রশ্ন দেখো, প্রোটিন সঞ্চিত থাকে ক্রোমোপ্লাস্টে, অ্যামাইলোপ্লাস্টে, অ্যালিউরন প্লাস্টে, এলাইওপ্লাস্টে। তো অপশন নাম্বার সিতে যেটা রয়েছে, অ্যালিউরন প্লাস্টে কি হয়, প্রোটিন সঞ্চিত থাকে। তো প্লাস্টিড যে কোষীয় অঙ্গাণুটা রয়েছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায়, সেই প্লাস্টিড কত রকমের হয়, 3 রকমের হয়। ক্লোরোপ্লাস্ট, আমরা এটা প্রত্যেকেই জানি যে ক্লোরোপ্লাস্ট সবুজ রঞ্জকের জন্য দায়ী। ক্রোমোপ্লাস্ট সবুজ ছাড়া অন্যান্য রঞ্জকের জন্য দায়ী। যদি প্রশ্ন হয় যে ফুলের পাপড়ির রঙের জন্য দায়ী কোন পিগমেন্টটা, তখন কিন্তু ক্রোমোপ্লাস্ট। দেন লিউকোপ্লাস্ট, এটা হচ্ছে রঞ্জকবিহীন, কোনো পিগমেন্ট প্রেজেন্ট থাকে না এবং এটা কি করে, খাদ্য সঞ্চয় হিসাবে মুখ্য ভূমিকা পালন করে। তো সেই জন্য লিউকোপ্লাস্টকে আবার ফার্দার ক্লাসিফাইড করা হচ্ছে। কি কি দেখো, অ্যামাইলোপ্লাস্ট যে কিনা স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করছে, প্রোটিনিওপ্লাস্ট বা অ্যালিউরন প্লাস্ট যার কাজ হচ্ছে প্রোটিন সঞ্চয় করা, এলাইওপ্লাস্ট কি করছে, স্নেহ পদার্থ বা লিপিড সঞ্চয় করছে। ঠিক আছে, তো এখানে এই জন্য প্রোটিন সঞ্চয় হচ্ছে কোথায়, দেখো, প্রোটিনিওপ্লাস্ট বা অ্যালিউরন প্লাস্ট। তো আমি এতগুলো এক্সপ্লেনেশন দেওয়ার আমার একটাই উদ্দেশ্য, হয়তো পরীক্ষার ক্ষেত্রে দেখা গেল যে প্রোটিন সঞ্চিত থাকে না দিয়ে বললো যে স্নেহ পদার্থ বা লিপিড কোথায় সঞ্চিত থাকে। তো এজন্যই আমি তোমাদেরকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে বুঝিয়ে দিই, যাতে যেরকমভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবো। সেই জন্য ক্লাসটা কিন্তু তোমরা স্কিপ না করে ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, তোমাদেরই কনসেপ্ট ক্লিয়ার হবে। নেক্সট যে প্রশ্ন রয়েছে, দেখো, নিম্নোক্ত কোন অংশগুলি গলগি বডিতে উপস্থিত। তো এটা দেখো 2 মার্কসের প্রশ্নের মধ্যেও এরকম ধরনের আসতে পারে, কারণ এখানে পেয়ারিংয়ে দিয়ে দিয়েছে। তো আমাদেরকে মনে রাখতে হবে গলগি বডিতে মেন কতগুলো অংশ রয়েছে, কোষীয় অঙ্গাণু যে গলগি বডি রয়েছে সেখানে মেন কতগুলো অংশ রয়েছে। তো এখানে আমরা ছবিটা দেখব, একটু ডায়াগ্রামেটিক ভিউতে দেখব। তো এখানে মেন 3টে অংশ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই নালীর মতো সিস্টার্নি, আর কি থাকবে, ছোট ছোট ভেসিকেল থাকবে, মাইক্রোভেসিকেল, দেন কি থাকবে, ভ্যাকুয়াল থাকবে। তাহলে 3টে অংশ দেখতে পাচ্ছি। দেখো তো এই কম্বিনেশনটা কোথায় দেখতে পাচ্ছ, সিস্টার্নিও ভ্যাকুয়াল, হ্যাঁ সিস্টার্নিও ভ্যাকুয়াল থাকে, তাহলে অপশন নাম্বার এ কারেক্ট। সিস্টার্নি ও মাইক্রোভেসিকেল, হ্যাঁ সিস্টার্নিও মাইক্রোভেসিকেলও থাকে, তাহলে অপশন নাম্বার বি ও কারেক্ট। তাহলে এক্ষেত্রে এ এবং বি উভয় কিন্তু সঠিক অ্যান্সার। আর এই যে সিস্টার্নি আর টিবিউল দেওয়া রয়েছে, তো সিস্টার্নি, টিবিউল এবং ভেসিকেল এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হয়, টিবিউল দেখা যায়। বা ঘুরিয়ে প্রশ্ন হতে পারে যে কোনটা গলগি বডিতে উপস্থিত নয়, হ্যাঁ তখন কি হবে, এরকম অপশন দিয়ে দিল সিস্টার্নি, ভ্যাকুয়াল, ভেসিকেল, টিবিউল, তখন অ্যান্সার হয়ে যাবে যে টিবিউল গলগি বডিতে প্রেজেন্ট নয়, টিবিউল এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রেজেন্ট। তো কনসেপ্ট ওই জন্য বারবার বলি, কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন অ্যাটেন্ড করে আসবে 100% কনফার্ম। নেক্সট দেখো, মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন নামের মধ্যে কোনটা ব্যতিক্রম। তো মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন নাম রয়েছে, তার মধ্যে মাইটোকন্ড্রিয়ার যে নাম রয়েছে তার মধ্যে যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে স্ফেরোজোম। কন্ড্রিওজোমকেও মাইটোকন্ড্রিয়ার একটা অন্য নাম, প্লাজমাজোম এটাও মাইটোকন্ড্রিয়ার নাম, দেন বায়োব্লাস্ট বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, বাট স্ফেরোজোম মাইটোকন্ড্রিয়ার নাম নয়। তো স্ফেরোজোমটা কি এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের তাহলে দুটো হোমওয়ার্ক রইলো, ডিকটিওজোম কি আর স্ফেরোজোম কি, এটা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে অপশন নাম্বার ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সেন্ট্রোজোমের প্রধান কাজ কি। তো সেন্ট্রোজোম একটু আগেও বললাম যে সেন্ট্রোজোম কি হয়, প্রাণী কোষে প্রেজেন্ট থাকে এবং কোষ বিভাজনের সময় কিন্তু এটা দেখা যায়। আমরা যদি কোষ বিভাজনের ছবিটা দেখি সেখানে দেখব এই যে কোষ বিভাজনকালে যে বেমতন্তু গঠন হচ্ছে, এই বেমতন্তু গঠনে কিন্তু সেন্ট্রোজোম মুখ্য ভূমিকা নিচ্ছে। তো এটা হচ্ছে সেন্ট্রোজোমের স্ট্রাকচার। তো এই সেন্ট্রোজোমের প্রধান কাজই তাহলে কি, কোষ বিভাজন করা, বা যদি কোষ বিভাজন না করা, মানে কোষ বিভাজন করা অপশনে না দিয়ে দিল বেমতন্তু গঠন, তাহলে কিন্তু সেটাও অ্যান্সার হবে। তো এই বেম ফাইবার গঠনেও কিন্তু সেন্ট্রোজোমই মুখ্য ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন দেখো, মাইটোকন্ড্রিয়ার কোন অংশে এটিপি হয়। আমরা প্রত্যেকেই জানি মাইটোকন্ড্রিয়ায় এটিপি সিনথেসাইজ হয় এবং সেজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। ঠিক আছে, তো এই ধরনের যে ইনফরমেশন এগুলো খুব কমন ইনফরমেশন, প্রত্যেকেই জানো, আমি সেই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের করাচ্ছি না।
একটু স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্নই তোমাদের সবসময় করানোর চেষ্টা করি। তো মাইটোকন্ড্রিয়ার কোন পোর্শনে এটিপি সিনথেসাইজ হয় অপশন দেওয়া রয়েছে, এটা অ্যাকচুয়ালি 2 মার্কসের প্যাটার্নে পড়ছে। তার কারণ দেখো আমরা একটু আগেই পড়লাম মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন যুক্ত, দ্বি-একক পর্দাযুক্ত, দুটো মেমব্রেন থাকবে, বহিঃপর্দা আর কি অন্তঃপর্দা, বাইরে একটা মেমব্রেন থাকবে, ভিতরে একটা মেমব্রেন থাকবে। একটা ছবি দেখবো আমরা। তো এই মেমব্রেনগুলোর গায়ে এমন কিছু স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে যেখানে কি হবে এটিপি সিনথেসাইজ হবে। তাহলে এই পর্দাটাও অ্যান্সার হবে আর সেই স্ট্রাকচারটাও অ্যান্সার হবে, তার মানে 2 মার্কসের প্যাটার্নে পড়ছে। তো এই ছবিটা যখন আমরা দেখছি দেখো এটা হচ্ছে বাইরের মেমব্রেন বা আউটার মেমব্রেন আর এটা হচ্ছে ভিতরের মেমব্রেন। এই ভিতরের মেমব্রেনটাই কিন্তু ফার্দার ইনভাজিলেটেড হয়ে আঙুলের মতো এরকম স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। তো এটাকে কি বলে, এটাকে বলে ক্রিস্টি। এরকমও প্রশ্ন হয় যে ক্রিস্টি কোথায় উপস্থিত থাকে। তো এই ক্রিস্টিগুলোর গায়ে এই যে ছোট ছোট এই ধরনের যে স্ট্রাকচার প্রেজেন্ট রয়েছে যেটাকে F0 F1 পার্টিকেলও বলা হয়। তো এখানেই কি হয় এটিপি সিনথেসাইজ হয়। এই স্ট্রাকচারটাকে একটু বড় করে দেওয়া রয়েছে, F0 F1 পার্টিকেল বা F1 বস্তু বা ফার্নান্ডেজ মোরানের অধ একক বলে বা অক্সিজোম বলে, অনেক নাম আছে। আর এখানেই সুবিধা হচ্ছে প্রশ্ন তোমাদেরকে এমন অপশন দিয়ে দিল, মানে স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য বিভিন্ন নাম যেখানে থাকে ওই অন্য অন্য নাম যেগুলো ব্যবহার হয় না সেগুলোকে দিয়ে স্টুডেন্টদেরকে কনফিউজ করানোর চেষ্টা করা হয় আর কি। তো এখানে যে প্রশ্নটা রয়েছে যে এটিপি কোথায় সিনথেসাইজ হয়, তাহলে কি হবে অন্তঃপর্দায় তো হয়ই, অপশন নাম্বার এ তো হবে। আর অপশন নাম্বার ডি অক্সিজোমে এটিপি সিনথেসাইজ হয়। অক্সিজোমের ছবিটা আমরা আরেকটু ভালো করে একটু ডায়াগ্রামেটিক ভিউতে দেখবো। দেখো এটা হচ্ছে ইনার মেমব্রেন এবং এই ইনার মেমব্রেনের গায়ে এই যে স্ট্রাকচারটা প্রেজেন্ট রয়েছে ডুমের মতো, তো এটাই হচ্ছে অক্সিজোম। এই অক্সিজোম বা এটাকে F0 F1 পার্টিকেলও বলা হচ্ছে, রাইট। তো অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার ডি উভয় হচ্ছে সঠিক অ্যান্সার, 2 মার্কসের ক্যাটাগরির মধ্যে পড়ছে এই প্রশ্নটা। জিইআরএল তন্ত্রে কোন কোষীয় অঙ্গাণুটা থাকে না। তো এই যে সিস্টেমটা, এর নামটা থেকেই বুঝতে পারবে যে এই সিস্টেমের মধ্যে কোন অঙ্গাণুটা বর্তমান থাকবে না। জি ফর কি, গলগি বডি। ইআর ফর কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এল ফর কি, লাইসোজোম। তাহলে যেটা প্রেজেন্ট থাকছে না সেটা হচ্ছে অপশন নাম্বার সি, রাইবোজোম প্রেজেন্ট থাকছে না, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, জাইমোজেন দানা খরিত হয় কোথা থেকে বা কোন কোষ থেকে? অন্ত্রের গবলেট কোষ, অন্ত্রের পেপটিক কোষ, অগ্নাশয়ের বহিঃক্ষরা কোষ, কোনোটিই নয়। তো অপশন নাম্বার সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার, অগ্নাশয়ের বহিঃক্ষরা কোষ থেকে জাইমোজেন দানা খরিত হয়। পরের প্রশ্ন, ভ্যাকুওলের বাইরে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কি বলে? অ্যাকচুয়ালি মানে বলতে চাইছে ভ্যাকুওলের বাইরের আবরণীকে কি বলে। তো ভ্যাকুওলের বাইরের আবরণীকে বলে টোনোপ্লাস্ট, অপশন নাম্বার বিতে যেটা রয়েছে। ট্রোফোপ্লাস্টটা তাহলে কি? ট্রোফোপ্লাস্ট হচ্ছে ক্রোমোপ্লাস্টের অপর নাম। একটু আগে যে আমরা পড়লাম প্লাস্টিডের 3টে অংশ, 3 রকমের প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্টের অপর নাম হচ্ছে ট্রোফোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের অপর নাম কি? অটোপ্লাস্ট। ঠিক আছে। তো এগুলো এক্সট্রা ইনফরমেশন যেগুলো আমি তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই বলে দেওয়ার চেষ্টা করি। তো ক্লাস তোমাদের আজকে এই পর্যন্ত। যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। বন্ধু বান্ধব পরিচিত যারা রয়েছে যাদের এই ক্লাসগুলো প্রয়োজন বা রিলেটিভ যারা রয়েছে যারা বিভিন্ন রকমের এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য, তো তাদের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও। আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপকামিং সমস্ত ক্লাসগুলোকে ফলো করতে থাকো এবং নিজেরা প্রিপারেশন নিতে থাকো। আর যেটা একদম ভুলবে না সেটা হচ্ছে কমেন্ট করতে ভুলবে না। আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে করেছি সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সো আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত। থ্যাংক ইউ ক্লাস।